Hello everybody, welcome to the Way of Solution. 27th জুন 2026 আজকের দিনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা হবে, সাথে সাথে জিকে প্রশ্নোত্তর আলোচনা করব। আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাকচুয়ালি দুই দিনের কারেন্ট অ্যাফেয়ার্স 26th অ্যান্ড 27th জুন দুই দিনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা চর্চা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই শেষ পর্যন্ত পর্বটি দেখতে থাকো। কি কি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আছে সেটা দেখে নেওয়া যাক এক এক করে। প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হচ্ছে, সম্প্রতি প্রকাশিত সংস্কৃত রত্ন ভাণ্ডার ভাওয়াইয়ার ইতিবিব্রত নামক বইটি উন্মোচন করলেন কে? সম্প্রতি প্রকাশিত হলো সংস্কৃত রত্নভাণ্ডার ভাওয়াইয়ার ইতিবিব্রত নামক বইটি উন্মোচন করেছেন সিপি রাধাকৃষ্ণন। ভাইস প্রেসিডেন্ট ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন টুডে রিলিজড এ বুক ইন নিউ দিল্লি টাইটেল সংস্কৃতি রত্নভাণ্ডার ভাওয়াইয়ার ইতিবিব্রত। তো তিনি ভাওয়াইয়ার ইতিবিব্রত নামক একটি বই নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি ভবন থেকে উন্মোচন করলেন। ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন নয়াদিল্লিতে বা নতুন দিল্লিতে লোকসভা সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় এবং শ্রীমতী সঙ্গীতা রায় দ্বারা রচিত সংস্কৃত রত্ন ভাণ্ডার ভাওয়াইয়ার ইতিবিব্রত, বাংলায় বলতে গেলে ভাওয়াইয়ার একটি সাংস্কৃতিক ধন এবং তার ঐতিহাসিক যাত্রার উপর একটি বই প্রকাশ করেছেন। ভাওয়াইয়া ইজ এ ট্রেডিশনাল ফল্ক মিউজিক স্টাইল ইন নর্থ বেঙ্গল। আমাদের উত্তরবঙ্গ অঞ্চল, বাংলা বা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ অঞ্চলের একটা স্থানীয় ট্রেডিশনাল একটা সাংস্কৃতিক স্থানীয় লোকসঙ্গীতের নাম হচ্ছে ভাওয়াইয়া। তার উপরে এই বইটা কিন্তু সম্প্রতি লেখা হয়েছে। কে লিখেছেন? ডক্টর জয়ন্ত কুমার রায় এবং শ্রীমতী সঙ্গীতা রায় রচনা করেছেন বইটি। এরপরের প্রশ্ন, ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির নতুন প্রধান হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধরনের সংস্থা আছে, ইডি, সিবিআই, আইবি, সিআইডি, এই ধরনের যে সংস্থা, তার মধ্যে আইবি বা ইন্টেলিজেন্স ব্যুরো হচ্ছে কি ভারতবর্ষের একটা অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা। সম্প্রতি এই আইবির প্রধান হিসাবে নিযুক্ত হলেন মহেশ দীক্ষিত। মহেশ দীক্ষিত অ্যাপয়েন্টেড ইন্টেলিজেন্স ব্যুরো চিফ, তাহলে তাকে ইন্টেলিজেন্স ব্যুরো চিফ হিসাবে নিযুক্ত করা হয়েছে রিসেন্ট টাইমে। এরপরের প্রশ্ন, সম্প্রতি কোন স্থানে প্রথমবার সিন্ধু কুম্ভ শুরু হয়েছে? আমরা সকলেই জানি আমাদের ভারতবর্ষে 4টে স্থানে কুম্ভ মেলা হয়ে থাকে, হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়িন এবং নাসিক। কিন্তু সম্প্রতিকালে সিন্ধু কুম্ভ বলে একটা নতুন কুম্ভ শুরু হয়েছে এবং সেই সিন্ধু কুম্ভটা প্রথমবারের জন্য আয়োজিত হলো লেহ, যেটা লাদাখে অবস্থিত আছে। দ্য হিস্টোরিক ফার্স্ট এভার সিন্ধু কুম্ভ বা প্রথম সিন্ধু কুম্ভ অ্যান্ড দ্য 13th সিন্ধু দর্শন যাত্রা কমেন্সড ইন লাদাখ লে। তো লের লাদাখ বা লাদাখের লেতে অনুষ্ঠিত হলো সম্প্রতিকালে প্রথমবারের জন্য সিন্ধু কুম্ভ। এটা ফার্স্ট টাইমের জন্য ইতিহাসে অনুষ্ঠিত হলো এবং সেখানে সম্প্রতিকালে অনুষ্ঠিত হলো 30তম সিন্ধু দর্শন যাত্রা। সেটার আবহেই কিন্তু এই সিন্ধু কুম্ভটা আয়োজিত হয়েছে। ওকে, মিনিস্টার অফ স্টেটস ফর কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, আমাদের ভারতবর্ষের খাদ্য সরবরাহ এবং উপভোক্তা যে বিষয়ক প্রতিমন্ত্রী আছে, সেই প্রতিমন্ত্রীর দায়িত্বে বর্তমানে আছেন নিম্বুবেন জয়ন্তীবাই ভাম্বানিয়া। তিনি সম্প্রতিকালে পার্টিসিপেট করেছেন এই প্রথম সিন্ধু কুম্ভে 2026 অ্যাট লে, লাদাখের লেতে অনুষ্ঠিত হওয়া 2026-এর। এখানে তিনি আমাদের ভারতবর্ষের একজন সম্মানীয় মন্ত্রী, তিনি পার্টিসিপেট করেছেন রিসেন্ট টাইমে। এরপরের প্রশ্ন দেখো, কোন তারিখে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধ আন্তর্জাতিক দিবস পালন করা হয়ে থাকে? মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে প্রতি বছরে আন্তর্জাতিক দিবস পালন করা হয় জুন মাসের 26 তারিখে। অর্থাৎ সিতে আমরা সেটা পাচ্ছি 26শে জুন। দেখো, দ্য ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং ইজ এ ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড দ্য ইনলিগাল ড্রাগ ট্রেড। যে অবৈধ
মাদক পাচার, অবৈধভাবে মাদকের ব্যবহার, মাদক দ্রব্যের অপব্যবহার, সেটার বিরুদ্ধে প্রতি বছর এই দিবসটা পালন করা হয়। কারা পালন করে? ইউনাইটেড নেশনস অর্থাৎ আন্তর্জাতিক জাতিসংঘ, তারা এই দিবসটা পালন করে। ইট ইজ অবজার্ভ অ্যানুয়ালি সিন্স 26 জুন 1989। এই যে দিবস, এটা প্রতি বছর 26শে জুন পালন করা হচ্ছে। কবে থেকে? 1989 সাল থেকে। প্রথম 1989 এটা পালন করা হয়, সেখান থেকে এটা প্রতি বছরেই 26শে জুন পালন করা হয়ে থাকে জাতিসংঘের দ্বারা। এরপরের প্রশ্ন, বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশন বা সিএবির সম্প্রতি কাকে তাদের ভিশন 2028 কর্মসূচির প্রধান বোলিং কোচ হিসাবে নিযুক্ত করেছে? আমাদের যে বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে, তারা একটা বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলার ক্রিকেটের প্রসার ঘটানোর জন্য। সেটার নাম দেওয়া হচ্ছে ভিশন 2028। তো সেই ভিশন 2028 এর অধীনে প্রধান বোলিং কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনে? সঠিক উত্তর হচ্ছে অশোক দিন্দাকে। অশোক দিন্দা। Cricket Association of Bengal (CAB) has named former Indian fast bowler Ashok Dinda as the head of the Vision 2028 and the ফাস্ট বোলিং কোচ। তো সম্প্রতিকালে অশোক দিন্দা, তিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন এমএলএ, এবং তাকে সম্প্রতিকালে অশোক দিন্দাকে 2028 সালের ভিশন 2028 এর প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে এবং প্রধান ফাস্ট বোলিং কোচ হিসাবেও কিন্তু নিযুক্ত করা হয়েছে। অ্যান্ড দ্য সিএবি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যে বোর্ড আছে, তারা আমাদের ভারতবর্ষের আরও একজন প্রাক্তন ক্রিকেটার, যার নাম হচ্ছে উৎপল চ্যাটার্জি, হ্যাজ অলসো নেমড উৎপল চ্যাটার্জি অ্যাজ স্পিন বোলিং কোচ। তাকে স্পিন বোলিং কোচ হিসাবে কিন্তু তার নামটা ঘোষণা করা হয়েছে আন্ডার দ্য ভিশন 2028 প্রোগ্রাম। স্টার্টিং নেক্সট মান্থ, এটা পরের মাস থেকে শুরু হতে চলেছে। বোথ দিন্দা অ্যান্ড চ্যাটার্জি হ্যাভ প্লেড ফর ইন্ডিয়া। এরা দুজনেই কিন্তু ভারতীয় ক্রিকেট দলের হয়ে বিফোর দ্য টাইম আগে কিন্তু খেলেছেন। ওকে, এরপরের প্রশ্ন, ভারতের কোন কেন্দ্রীয় মন্ত্রক আনুষ্ঠানিকভাবে ইন্ডেক্স অফ সার্ভিসেস প্রোডাকশন মানে পরিষেবা উৎপাদন সূচক, পরিষেবা উৎপাদন সূচক, যেটাকে বলা হচ্ছে আইএসপি, সেই ইন্ডেক্সটা প্রকাশ করতে চলেছে? কোন মন্ত্রক এই অর্থনৈতিক সূচকটি চালু করতে চলেছে বা প্রকাশ করতে চলেছে? সঠিক উত্তর হচ্ছে পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক। অপশন সিতে আমরা সেটা পাচ্ছি। দেখো, দ্য মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ইজ প্রিপেয়ারিং টু লঞ্চ ইন্ডেক্স অফ সার্ভিসেস প্রোডাকশন, অর্থাৎ পরিষেবা উৎপাদন সূচক তারা প্রকাশ করতে চলেছে ইন জুলাই, পরের মাস অর্থাৎ জুলাই মাস থেকে এটা কিন্তু চালু হতে চলেছে বা প্রকাশ করতে চলেছে। কারা? মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক। এরপরে দেখো, জার্মানিতে অনুষ্ঠিত 2026 সালের আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতটি পদক জয় করেছে? আইএসএসএফ মানে তোমরা নিশ্চয়ই জানো, ইন্টারন্যাশনাল শুটিং যে ফেডারেশন আছে, পিস্তল এবং যে শর্টগান, রাইফেল ইত্যাদির যে শুটিং খেলা হয়ে থাকে, অলিম্পিকেও একটা ইভেন্ট খেলা হয় শুটিংয়ের, সেই যে শুটিং, সেটার জুনিয়র ওয়ার্ল্ড কাপ সম্প্রতি অনুষ্ঠিত হলো জার্মানির শোল বলে একটা শহরে। সেই শোল শহরে 16 থেকে 26 জুনের মধ্যে অনুষ্ঠিত হওয়া আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারত টোটাল 25টি পদক জিতেছে। ইন্ডিয়া ফিনিশ এটপ স্ট্যান্ডিং, ভারত কিন্তু একদমই টপ পজিশনে ফিনিশ করেছে উইথ 25 মেডেল অ্যাট আইএসএসএফ জুনিয়র চ্যাম্পিয়নশিপ, যেটা অনুষ্ঠিত হলো জার্মানিতে। নেক্সট হচ্ছে, সম্প্রতি কোন ল্যাটিন আমেরিকান দেশে একটি শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্প হয়েছে? লাতিন আমেরিকা মানে জানো, দক্ষিণ আমেরিকা মহাদেশকে লাতিন আমেরিকা বলা হয়, যেখানে আমরা 12টি দেশ দেখতে পাই: ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, ভেনেজুয়েলা, পেরু, চিলি, ইকুয়েডর, প্যারাগুয়ে, হ্যাঁ, উরুগুয়ে, এই যে দেশগুলো আছে, এটাকে আমরা, এই অঞ্চলটাকে আমরা বলে থাকি লাতিন আমেরিকা। তো লাতিন আমেরিকার যে দেশে সম্প্রতি শক্তিশালী ভূমিকম্প হয়েছে সেটি হলো ভেনেজুয়েলা। দেখো, ওয়ার্ল্ড লিডার এক্সপ্রেসেস solidarity with Venezuela and offer assistance after deadly earthquake। তো বিশ্বের যারা প্রধান নেতা আছে, লিডার, ইনক্লুডিং আমাদের ভারতের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু সম্প্রতিকালে ভেনেজুয়েলাকে বা ভেনেজুয়েলার এই যে ভূমিকম্প, বিধ্বংসী ভূমিকম্প হয়েছে, তার জন্য সলিডারিটি দেখিয়েছেন, সহমর্মতা তিনি দেখিয়েছেন, এবং সাথে সাথে
সাহায্য পাঠানোর জন্য কিন্তু বিভিন্ন দেশ কিন্তু সামনে এগিয়ে এসেছে। তো এখানে সম্প্রতি যে ভূমিকম্পটা হলো সেটা হচ্ছে 7.2 অ্যান্ড 7.5 ম্যাগনিটিউড এর একটা আর্থকুয়েক, মানে খুব বড় লেভেলের একটা কিন্তু বিধ্বংসী ভূমিকম্প এটা বলা যেতে পারে। ওকে, এরপরে দেখো সম্প্রতি অনুষ্ঠিত প্যাক সিলিকা সামিটে কতটি দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে এআই বিষয়ক বিবৃতি স্বাক্ষর করেছে? দেখো প্যাকসিলিকা কি জানো? প্যাকসিলিকা হচ্ছে আমেরিকার দ্বারা লিড করা একটা বিশেষ ধরনের কমিটি, যেখানে পৃথিবীর মধ্যে রেয়ার আর্থ মিনারেলস যারা তৈরি করে থাকে, তোমরা জানো নিশ্চয়ই বর্তমানে এই এআই এর যুগে রেয়ার আর্থ মিনারেলসগুলো কতটা গুরুত্বপূর্ণ, এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তো এআই নিয়ে যারা কাজ করে থাকে এমন দেশগুলোকে নিয়ে এই প্যাকসিলিকা তৈরি করেছে, আমেরিকা সেটাকে লিড করে। তো সেই প্যাকসিলিকা সম্প্রতি একটা সামিট হয়েছে, সেই সামিট বা সেই সম্মেলনে কতগুলি দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে এআই বিষয়ক বিবৃতি স্বাক্ষর করলো? অ্যান্সার হচ্ছে 35টি দেশ। এখানে ভুল আছে, এটা 35 কান্ট্রিজ হবে, অপশন সি রাইট অ্যান্সার। ইন্ডিয়া অ্যালং উইথ 34 আদার কান্ট্রিজ হ্যাজ সাইন্ড এ ইউএস লেড ইনিশিয়েটিভ টু বিল্ড ট্রাস্ট অ্যান্ড রেজিলিয়েন্ট সাপ্লাই চেন টু support artificial intelligence technologies at the second PAC Silica Summit held in Washington DC। তো সম্প্রতি ওয়াশিংটন ডিসি আমেরিকা যুক্তরাষ্ট্রের সেখানে অনুষ্ঠিত হলো দ্বিতীয় প্যাক সিলিকা সামিট বা সম্মেলন। সেই সম্মেলনে ভারত সহ আরও 34টি দেশ, অর্থাৎ টোটাল 35টি দেশ কিন্তু সই করলো আমেরিকার নেতৃত্বাধীন বা ইউএস লেড একটা উদ্যোগ বা ইনিশিয়েটিভ টু বিল্ড ট্রাস্ট, হ্যাঁ, build trust and resilience supply chain to support artificial intelligence technology। তো যে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তিকে আরও নির্ভরযোগ্য করে তোলার জন্য বা সেটাকে সহায়তা করার জন্য, সাপোর্ট করার জন্য, সেটার গ্রোথকে সাপোর্ট করার জন্য সম্প্রতিকালে এই দেশগুলো তারা স্থিতিস্থাপক শৃঙ্খল গড়ে তোলার জন্য বা একটা ভালো সাপ্লাই চেন গড়ে তোলার জন্য, ট্রাস্টেড মানে একটা নির্ভরযোগ্য সাপ্লাই চেন গড়ে তোলার জন্য চুক্তিটা স্বাক্ষর করলো। অলরাইট, তো ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে এই কোশ্চেন্সটা আসতে পারে। এরপরে দেখো আরেকটা প্রশ্ন, সাইবার অপরাধের শিকার হওয়া নাগরিকদের আইনি প্রক্রিয়ার জটিলতা এড়াতে কোন ডিজিটাল ব্যবস্থা চালুর উপর জোর দেওয়া হয়েছে? সাইবার অপরাধের শিকার হওয়া নাগরিকদের আইনি প্রক্রিয়ার জটিলতা এড়াতে কোন ডিজিটাল ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে? অ্যান্সার হচ্ছে E0 FIR। দেখো প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী চেয়ার্ড দ্য 52nd মিটিং অফ প্রগতি। তো সম্প্রতিকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 52তম প্রগতি তার মিটিংয়ে কিন্তু সভাপতিত্ব করলেন এবং পিএম মোদির রিভিউস ইনফ্রাস্ট্রাকচার, তিনি সম্প্রতিকালে অবকাঠামো পর্যালোচনা করেছেন, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলোর তিনি পর্যালোচনা করেছেন, সাথে সাথে টিবি মুক্ত ভারত অভিযান এবং সাইবার ফ্রড কেস এক প্রগতি মিটিং। তো সেখানে তিনি অবকাঠামো পর্যালোচনার সাথে সাথে টিবি মুক্ত ভারত অভিযান এবং যে সাইবার ফ্রডটা হয়, ডিজিটাল জালিয়াতি হয়, সেই বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু সেখানে বিভিন্ন ধরনের কি বলা হয়, বিভিন্ন ধরনের কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে সেখানে তিনি আলোচনা করলেন বা পর্যালোচনা করলেন। এবং সাইবার অপরাধ ও ডিজিটাল অ্যারেস্ট যে বিষয়টা আজকালকার দিনে খুব বেড়ে গেছে, এটা তো সংক্রান্ত অভিযোগগুলোকে পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী সময় মতো পদক্ষেপ ও সম্বন্ধিত সাড়া প্রদান ও E0 FIR নথিভুক্তকরণ ব্যবস্থার উপরে জোর দেওয়ার কথা বলেছেন বা জোর দিলেন সম্প্রতিকালে। তো এখন থেকে ডিয়ার স্টুডেন্টস, যে সমস্ত নাগরিকরা তারা এই সাইবার জালিয়াতির শিকার হচ্ছে তাদের কিন্তু আর বিশেষ করে থানা বা ইত্যাদি জায়গার কিন্তু চক্কর কাটতে হবে না, সেটাকে আরও সহজ করে দেওয়া হলো E0 FIR এর মাধ্যমে। এখন সম্পূর্ণ ইন্টারনেটের মাধ্যমে কিন্তু এটার তুমি FIR করতে পারো বা এটা নিয়ে তুমি বিচার চাইতে পারো, ঠিক আছে? সো খুব গুরুত্বপূর্ণ এই অপরাধগুলো, সাইবার অপরাধ সম্পর্কে আমাদের ভারত কিন্তু অনেক অগ্রগতি দেখাচ্ছে। সাইবার অপরাধগুলোকে যাতে একদমই গোড়া থেকেই বন্ধ করে দেওয়া যেতে পারে বা গোড়া থেকেই যেন বন্ধ করে দেওয়া যায়, সেই বিষয়ে কিন্তু অনেক উদ্যোগ নিচ্ছে আমাদের ভারত সরকার। সো তার মধ্যে একটা উদ্যোগ হচ্ছে এটা E0 FIR। চলো এরপরে আমরা আজকের জিকে প্রশ্ন দেখব, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন আজকে আলোচনা হবে। সাথে সাথে WEP KP সহ আমাদের আরও বেশ কয়েকটা ব্যাচ লঞ্চ হয়েছে, যারা এখনো অ্যাডমিশন নাওনি TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো, সেখানে কিন্তু অন লাইভ ব্যাচ চলছে। অ্যাডমিশন নিতে চাইলে অবশ্যই আমাদের TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো। যদি কোনো জিজ্ঞাসা থাকে তো অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে তোমরা কিন্তু ফোন করে নিতে পারো। ওকে,
চলো আমরা আজকের প্রথম জিকে প্রশ্ন দিয়ে শুরু করি। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন আজকে আলোচনা হবে। ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে। 1799 সালে সেন্সরশিপ অ্যাক্ট কে পাশ করেছিলেন? এটা হচ্ছে সংবাদপত্র সেন্সরশিপ অ্যাক্ট ছিল একটা, ঠিক আছে। তো সংবাদপত্রের বিরুদ্ধে সংবাদপত্র সেন্সরশিপ একটা অ্যাক্ট আনা হয়েছিল 1799 এর দিকে। এটা পাশ হয়েছিল, ভুল আছে এটা, ঠিক আছে, এক মিনিট, এটা ওয়েলেসলির দ্বারা হবে, ল্যান্সডাউন নয়, এটা ভুল আছে, অপশন বি রাইট অ্যান্সার হবে। 1799 সালের সেন্সরশিপ অ্যাক্ট ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক ভারতে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ন্ত্রণের প্রথম আইনি পদক্ষেপ। মানে আমরা জানি তোমার হচ্ছে লর্ড লিটনের সময় পাশ হয়েছিল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, সব থেকে কুখ্যাত একটা সংবাদপত্র বিরোধী আইন বা দেশীয় সংবাদপত্র আইন ছিল সেটা। তার আগে প্রথম যে সেন্সরশিপ অ্যাক্টে এসেছিল সংবাদপত্রের কণ্ঠরোধ করার জন্য, সেটা ছিল সেন্সরশিপ অ্যাক্ট 1799। তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি ফরাসি আক্রমণের ভয়ে এবং ব্রিটিশ বিরোধী প্রচার রোধ করতে এটা কিন্তু চালু করেছিলেন এই আইনটা। তাহলে এটা লর্ড ওয়েলেসলির সময়ে চালু হয়েছিল। এরপরে দেখো ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? ফ্লোরিন সঠিক উত্তর হবে কি? দেখো ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, ঠিক আছে। ফ্লোরিনকে আমরা এফ দিয়ে প্রকাশ করি, 9 হচ্ছে পারমাণবিক সংখ্যা। সোডিয়াম এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি, পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। 17 ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, ক্লোরিন 17। আর পটাশিয়াম কে দিয়ে আমরা প্রকাশ করি, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। তো এই হচ্ছে পারমাণবিক সংখ্যা বিভিন্ন মৌলের, ফ্লোরিন, সোডিয়াম, ক্লোরিন, পটাশিয়াম। এর মধ্যে ফ্লোরিন সম্পর্কে জেনে রাখো, ফ্লোরিন হচ্ছে একটা প্রথমত হ্যালোজেন মৌল, হ্যালোজেন মৌল একটা ফ্লোরিন। এর সাথে সাথে এই যে ফ্লোরিনের কথা বলা হচ্ছে, এই ফ্লোরিন হচ্ছে সবচেয়ে আমাদের পর্যায় সারণীর সবচেয়ে ঋণাত্মক মৌল, সব থেকে ঋণাত্মক মৌলের নাম কি পর্যায় সারণী, সেটা হচ্ছে ফ্লোরিন। ওকে, এটা একটা হ্যালোজেন মৌলের মধ্যে পড়ে। হ্যালোজেন মৌলগুলো কোথায় থাকে? 17 নম্বর শ্রেণীর অংশ হচ্ছে হ্যালোজেন মৌলগুলো, তো সেই অংশে আমরা দেখতে পাবো এটাকে। এরপরে চোখের রং, যেমন মানুষের এক একজনের চোখের রং কিন্তু এক এক রকম হয়। কারোর চোখের রং নীল, কারোর বাদামি, কারোর কুচকুচে কালো, কারোর তোমার হচ্ছে একটু লালচে টাইপের হয়, কারোর ধূসর হয়, বিভিন্ন ধরনের চোখের রং হয়। তো এই যে মানুষের চোখের বিভিন্ন ধরনের রং হয়, এই রং নির্ধারণ করার জন্য দায়ী অংশ কোনটি? চোখের রং বিভিন্ন ধরনের হওয়ার জন্য দায়ী হচ্ছে আইরিশ, ঠিক আছে। আইরিশের মধ্যে থাকে মেলানিন। মেলানিনই কিন্তু অ্যাকচুয়ালি ডেড স্টুডেন্টস আমাদের চোখের রং নির্ধারণ করে। প্রথমত জেনে রাখবে মেলানিন বলে যে রঞ্জকটা আছে, যেটা আমাদের শরীরের যে ত্বকের রঙও কিন্তু মেলানিনই কিন্তু ডিসাইড করে আমাদের ত্বকের রং কি হবে, চুলের রং কি হবে, এটা কিন্তু মেলানিন ডিসাইড করে। তো আইরিশ কিন্তু চোখের রঙও ডিসাইড করে থাকে, এই মেলানিন চোখের রঙেও কিন্তু থাকে বা চোখের রঙও ডিসাইড করে, ঠিক আছে। তবে চোখের কোন অংশে আমরা এটাকে পাচ্ছি? আইরিশ। মুঘল রাজবংশের ইতিহাস গবেষণার জন্য সর্বাধিক বিখ্যাত ভারতীয় ঐতিহাসিককে, মানে ইতিহাসবিদকে? কোন ইতিহাসবিদ মুঘল ইতিহাস নিয়ে গবেষণা করেছেন, মধ্যযুগের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন? রমেশচন্দ্র মজুমদার হচ্ছে আমাদের প্রাচীন ভারতের ইতিহাসবিদ। প্রাচীন ভারত নিয়ে তিনি গবেষণা করেন। হুম,
তাহলে তিনি এনসেন্ট হিস্ট্রি বা প্রাচীন ভারত নিয়ে গবেষণা করেছেন। যদুনাথ সরকার গবেষণা করেছেন মুঘল রাজবংশ নিয়ে। আর সুমিত সরকার ইনিও একজন ইতিহাসবিদ, তিনি গবেষণা করেছেন ডিয়ার স্টুডেন্ট আমাদের আধুনিক ভারত নিয়ে, মানে মডার্ন হিস্ট্রি নিয়ে। আধুনিক ভারতের গবেষণা কে করেন? সুমিত সরকার করেন। এটা একটু জেনে রাখবে, পরীক্ষা কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসবে, কে কোথাকার বিষয় নিয়ে গবেষণা করেছিলেন। ওকে, সিন্ধু নদ কোথায় গিয়ে পতিত হয়েছে? সিন্ধু নদ 3টে দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর উৎস কোথায়? সিন্ধু নদীর উৎস কোথায়? সিন্ধুর উৎস যদি আমরা দেখি, এটাকে ইন্দাস নদীও বলা হয়। উৎস হচ্ছে তিব্বতে। তিব্বতে কোথায়? তিব্বতের ওই যে কৈলাস পর্বত বলে একটা পর্বত আছে, সেখান থেকে। কৈলাস পর্বতে একটা হিমাবহ আছে, সিংহখাবাব হিমাবহ। সেই সিংহখাবাব হিমাবহ থেকে এটা উৎপত্তি লাভ করেছে এবং সেখান থেকে এটা চলে গেছে পশ্চিম দিকে। তো এটা তিব্বত বা চীন তিব্বত থেকে শুরু করে সেটা আমাদের ভারতে প্রবেশ করে। ভারত থেকে এটা চলে গেছে পাকিস্তানে, এবং পাকিস্তানে গিয়ে এটা পাকিস্তানের প্রধান নদী, এবং পাকিস্তানে এর নাম হয়েছে দরিয়াই সিন্ধ। ঠিক আছে, সিন্ধু দরিয়া নামে পরিচিত। তারপরে এটা চলে গেছে কোথায়? আরব সাগরে পতিত হয়েছে। এখানে অপশন ডি রাইট অ্যান্সার করব। সিন্ধু আরব সাগরে পতিত হয়। আর সিন্ধু নদীর তীরে পাকিস্তানের একটা বিখ্যাত বন্দর গড়ে উঠেছে যার নাম হচ্ছে করাচি পোর্ট। করাচি বন্দর কোথায় আছে? সিন্ধু নদী যেখানে আরব সাগরে পতিত হয়েছে সেই সিন্ধু নদীর মোহনা অঞ্চলে করাচি পোর্টটা আছে। হ্যাঁ, এরপরে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছেন? চলো এটা দেখেই উত্তর করো, কারণ আমার এখানে অ্যানিমেশন দেওয়া হয়নি, দেখেই উত্তর করতে পারবে তোমরা। দেখো, কর্ণাটকে এর আগে মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধারামাইয়া, কিন্তু সিদ্ধারামাইয়া সম্প্রতিকালে তিনি পদত্যাগ করেছেন। তার জায়গাতে যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন ডিকে শিবকুমার, তিনি কিন্তু নতুন মুখ্যমন্ত্রী হলেন কর্ণাটকের। কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা ডিকে শিবকুমার। 3রা জুন বেঙ্গালুরুতে লোকভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যপাল, তাহলে বর্তমানে কে রাজ্যপাল আছে কর্ণাটকের একটু জেনে রাখো, থাওয়ার চাঁদ গেহলট, তিনি তাকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান। কাকে? ডিকে শিবকুমারকে। একই অনুষ্ঠানে ডক্টর জি পরমেশ্বর রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন। নেক্সট হচ্ছে নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে? নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্ম নন্দ। আচ্ছা, এছাড়া আমরা মহাপদ্ম নন্দকে আরেকটা নামে চিনি, দ্বিতীয় পরশুরাম। দ্বিতীয় পরশুরাম উপাধি কার ছিল? মহাপদ্ম নন্দের। দেখো, নন্দ বংশের যিনি শেষ রাজা ছিলেন তার নামটাও জেনে রাখো। শেষ রাজা যিনি ছিলেন তার নাম ছিল ধননন্দ। ধননন্দ ছিল নন্দবংশের শেষ রাজা। আর এই ধননন্দের সময় কিন্তু বিখ্যাত আলেকজান্ডার দ্য গ্রেটার তিনি ভারত আক্রমণ করেছিলেন। যখন ভারত তিনি আক্রমণ করেন আলেকজান্ডার, তখন মগধের শাসক ছিল ধননন্দ। ধননন্দকে পরাজিত করেই চন্দ্রগুপ্ত মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন। চম্বল নদীর উপর নির্মিত বাঁধগুলোর মধ্যে কোনটি রাজস্থানে অবস্থিত? চম্বল হচ্ছে যমুনার একটা উপনদী এবং মধ্যপ্রদেশ ও রাজস্থানের উপর দিয়ে প্রবাহিত হওয়া একটা কিন্তু খুব বড় নদী চম্বল নদী। চম্বলের উপরে বিভিন্ন ধরনের বাঁধ দেখতে পাবো আমরা, গান্ধী সাগর বাঁধ, রানা প্রতাপ সাগর বাঁধ এবং জহর সাগর বাঁধ। জহর সাগর বাঁধ, এই যে বাঁধগুলো আছে এই বাঁধগুলো কোনটা কোন রাজ্যে আছে প্রথমে জেনে রাখো। রানা প্রতাপ সাগর বাঁধ রাজস্থানে আছে, জহর সাগর বাঁধটাও রাজস্থানে আছে চম্বল নদীর উপরে, রাজস্থানে আছে চম্বলের উপরে। এবারে দেখো ছোট্ট একটা জিনিস, গান্ধী সাগর বাঁধটাও কিন্তু আমরা দেখব তোমার চম্বলের উপরে আছে, বাট এটা মধ্যপ্রদেশ রাজ্যে আছে, মধ্যপ্রদেশ রাজ্যে।
আর আমরা জানি হীরাকুদ বাঁধ মহানদীর উপরে আছে, এটা ওড়িশা রাজ্যের মধ্যে অবস্থিত আছে, ওড়িশা। হলো, এরপরে বিখ্যাত গোলাপ উৎসব মানে রোজ ফেস্টিভ্যাল, ঠিক আছে, রোজ ফেস্টিভ্যাল প্রতি বছর কোন শহরে অনুষ্ঠিত হয়? গোলাপ উৎসব প্রতি বছর গোলাপ উৎসব উদযাপিত হয়ে থাকে চণ্ডীগড়ে। আচ্ছা, এরকম ফুলের উৎসব যখন হচ্ছে তাহলে আরেকটা ফুল সম্পর্কে জেনে রাখো, সেটা হচ্ছে টিউলিপ। টিউলিপ উৎসব কোথায় হয় বলো তো দেখি, কমেন্ট করে জানাও। ভারতবর্ষের সবথেকে বড় টিউলিপ গার্ডেন, যার নাম ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন, সেটা অবস্থিত আছে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে। তো জেনে রাখবে সেই শ্রীনগরে প্রতি বছরে উদযাপিত হয়ে থাকে টিউলিপ ফেস্টিভ্যাল। স্যার আইজাক নিউটনের লেখা বিখ্যাত গ্রন্থটির নাম কি? এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা নাকি কসমস অ্যান্ড দ্য থিওরি অফ এভরিথিং, কোন বইটা স্যার আইজাক নিউটন লিখেছেন? স্যার আইজাক নিউটনের লেখা বই হচ্ছে প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা। এবারে দেখো দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম, তোমরা জানো নিশ্চয়ই এটা স্টিফেন হকিং এর লেখা বই, স্টিফেন হকিং এর লেখা। নেক্সট আমরা একটা বাড়ির কাজ দেব, রঙ্গাস্বামী কাপ কিসের সাথে যুক্ত? কমেন্ট বক্সে জানাবে তোমরা, এটা তোমাদের এটা বাড়ির কাজ দেওয়া রইল। রঙ্গাস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? সকল স্টুডেন্টস কমেন্ট করে এটার উত্তর জানাবে। ওকে, নেক্সট দিনের পর্বে তোমাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা, আমি একটা উৎসবের উপর থেকে ডিটেলসে ক্লাস করেছি, দ্য ওয়ে অফ সলিউশন, অর্থাৎ এই চ্যানেলের লাইভ সেকশনে ক্লাসটা পাবে, যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নাও। সম্পূর্ণ উৎসব নিয়ে আমি সেখানে কিন্তু ডিসক্রাইব করেছি, আলোচনা করেছি একদমই ইনডেপথ, যেটা তোমাদের এসএসসি বা রেলের পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। একটু টাফ লেভেলের এক্সাম সিজিএল, সিএইচএসএল, জিডি, এমটিএস সহ রেল, গ্রুপ ডি, আরপিএফ এই ধরনের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ উৎসবের ক্লাসটা একদমই সুন্দর করে ডিসক্রাইব, সেখানে সুন্দর করে আমি কিন্তু বুঝিয়েছি তোমাদের উৎসবগুলো। তো অবশ্যই ফ্রিতে ওই ক্লাসটা দেখতে হলে দ্য ওয়ে অফ সলিউশনের লাইভ সেকশনে গিয়ে ভিডিওটি দেখে নাও। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।